তো একদিকে থাকবে, যেহেতু উনি মহিলা মানুষ, আমি যদি ওনার সন্তান সমতুল্য হই, ভাইয়ের সমতুল্য হই, তাহলে একটা বেটা ছেলে মানুষ, তাই আজকে সেই সূত্রপাত বাদ দিয়ে সেই রকম ভাবধারা নিয়ে, যে একদিকে নারী একদিকে পুরুষ, সেই রকম একটা ভাবধারা নিয়ে আজকে পালা প্রসঙ্গ ধরতে চাই। তাই পালাটা একদিকে রাখতে চাই। একদিকে ছিলেন রামচন্দ্রের ঘরণী, যিনি জগৎলক্ষ্মী সীতা, আর আরেকদিকে ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত, যিনি সাথে ছিলেন ভাই লক্ষণ। যে দেখেন, তাই বনে জঙ্গলে যেথায় রামচন্দ্র রয়েছে, ভক্ত দাদার সেবার তরে সঙ্গে সঙ্গে নিজের জীবনকে বিলীন করেছে। তাই জগতে দেখে শিক্ষা উচিত, যদি ভাই কেমন হওয়া উচিত, দাদার প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত, আর নিজের বৌদির প্রতি কেমন তার ভক্তির শ্রদ্ধা জানানো উচিত, সেটা রামচরিত্র দেখে আমরা বুঝতে পারি। কি বাবা, তাই না? যে ভক্ত লক্ষণ জীবনে মা সীতার চরণ ছাড়া মুখের দিকে চেয়ে দেখলো না, মাতৃ সমতুল্য জ্ঞান করে সারাটি জীবন কাটিয়ে দিল। তাহলে আজকে পালার বিষয়বস্তু একদিকে হচ্ছে বৌদি, আর একদিকে হচ্ছে দেওর। যেহেতু এই পালাটা অনেক ধরনের পালাই শুনে থাকেন আপনারা, এদিক ওদিকে বাউল গান হয়, এখানে কত বছর হচ্ছে সেটা আমি জানি না। তাহলে একদিকে দেওর আর একদিকে হচ্ছে বৌদি, এই রামলীলা থেকে আজকে এই পালার বিষয়বস্তুটি তুলে ধরতে চাই। তাই ওনাকে সেই বৌদির ভূমিকায় রেখে আমি দেওরের ভূমিকায় থেকে কিছু কথা জিজ্ঞাসা করে যাব, উনি যেন সুন্দরভাবে জবাব দিয়ে সুন্দরভাবে আমাকে বোঝায়। তাহলে পালার বিষয়বস্তু, উনি যেহেতু আমার থেকে বয়সে বড়, শ্রদ্ধেয় আমার পিসিমা হয়, সেই সম্পর্ক আজকে বাদ দিয়ে বৌদির ভূমিকা দিয়ে আমি দেওরের ভূমিকা নিয়ে আজকে পালার বিষয়বস্তু কার কত বড়াই দেখাবে সবাই এসে। পালা গান গাইতে গেলে জানেন, তাই ওই একজন কয়েই যাবে আর একজন শুধু দাঁড়াইয়ে শুনেই যাবে, সেইটা হবে না। কি বাবা, তাই না? একজন জিজ্ঞাসা করবে, জবাব দেবে, উনি আবার পাল্টে দেবে এসে, তাই তাহলে দেখাবে ভূমিকায় থেকে যে যার বড়াই। তাহলে সেই পালার বিষয়বস্তু বাবা বোঝা গেল, একদিকে ভক্ত লক্ষণ আর একদিকে জগৎলক্ষ্মী সীতা। তাই আজকে পালার বিষয়বস্তু রাখতে চাই না সীতার জীবনে যেগুলো আমার চোখে, যে আমি মাতৃ সমতুল্য জ্ঞান করেছি বৌদিকে, সেই বৌদি যেইগুলা আমার চোখের সামনে আমি দেখতে পেয়েছি, না বৌদি তুমি এটা ঠিক করো নাই, তুমি এটা করলে কেন, তোমার তো জীবনে কেউ ভালোবাসা কম দেয় নাই, তাহলে তুমি এই কাজটা করলে কেন, ওনার কাছে আজকে জিজ্ঞাসা করবো, দান উনি যেন সুন্দরভাবে দিয়ে যায় সমাধান। তাহলে দেখুন পালাটা কি করে শুরু করছি আর কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি। কি বাবা ঠিক আছে তো নাকি? যদি কোন যে না চ্যানেলটা পাল্টাতে হবে, তাহলে পাল্টাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু গান গাওয়ার পরে যেন চার দোকানে না কও যে ওনটা এসে কি কইয়ে গেল, আমরা কিছুই বুঝলাম না, পিন্টু দাদাকে ধরলেন, তুই কোন জায়গাতে শিল্পী আনছিস, এইগুলো তো কি হলো, আমরা তো বুঝলাম না কিছু। হয়েছে কি কর্মা? এই পালাটা হয় না, দেওর বৌদি পালাটা খুব কম হয় না, আর যেটা হয় না সেটাই করতে চাই। হরিবল হরিবল। তাহলে আপনাদের অনুমতি পেয়ে কিন্তু পরে কিন্তু কেউ আবার গল্প করে না চার দোকানে। হরিবল হরিবল। ধরো দেখি দাদা ভাই একটু সুর ছন্দ লাগে। ও গো লক্ষণ ভক্ত নামটি ধরি গো, এই সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আছে সীতা বৌদি, তাহারে প্রণাম জানাই গো। লক্ষণ ভক্ত নামটি ধরি গো, একবার রাম সীতা প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। লক্ষণ ভক্ত নাম ধরিয়া সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আছে সীতা বৌদি, তারে প্রণাম জানাই। আজ রামলীলা থেকে আমরা আলোচনা ধরতে চাই, এইবার কোনখান থেকে আলোচনার বিষয়বস্তু বলি গো সভায়। আমরা দেখতে পাই না রামলীলায় কি হয়েছে, ভগবান শ্রী রামচন্দ্রের 14 বছর বনে বাস হয়েছে, তার সঙ্গে লক্ষণ এবং সীতা গিয়েছে বনের মাঝে,
সেথায় বনের মাঝে কি করে? কুঠির বেঁধে তারা তিনজন দেখো বসবাস করে সেথায়। পিতৃবাক্য পালনের তরে রামচন্দ্র বনে গিয়েছিল সেথায়। পিতৃবাক্য রক্ষার তরে বনে গিয়েছে। এদিকে কি হলো? সেইখান থেকে আমরা সবাই জানি রামলীলায়, ও মা এই যে এইদিকে আমরা কি জানি যে রাবণ হচ্ছে ওই পঞ্চবটী বন থেকে সীতাকে নিয়ে গেছে হরণ করে বা চুরি করে, যাই বলে আমরা সেইটাই জানি, তাই না? যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। কিন্তু আমি বলছি লক্ষণ হয়ে আজকে সবাই সেটা হয় নাই। কেমন সেটা হয় নাই? আমার বৌদি সীতা, তোমার কাছে আজকে এইখান থেকে আমার জিজ্ঞাসা শুনি, তোমার মধ্যে এত শক্তি, এত সতী শক্তি ত্রিগুণী তুমি হয়েছো, এত শক্তি। ওনার বিবাহের সময় ওনার পিতার ঘরে ছিল কি 80 যোজন পরেশর হরের ধনু। সেই ধনু জগতের বড় বড় বীর কেউ তুলতে পারতো না, কিন্তু সীতা গিয়ে কনিষ্ঠ আঙুল দিয়ে উঁচা করে ওই জায়গাটা পরিষ্কার করত। তাহলে তার মধ্যে কত শক্তি রয়েছে। তুমি হলে অনেক শক্তি তোমার, আমরা দেখতে পাই অনেক যোদ্ধা বীর এসে কিন্তু ওই ধনুর খানা তুলতে পারে নাই। আর সেই ধনুর তুমি কনিষ্ঠা আঙুল দিয়ে উঁচা করে দিতে, তাই এইটা কিন্তু সবারই জানাই, আমি মিথ্যা বলি নাই। তাহলে রাবণের থেকে অনেক বড় বড় বীর এসেছিল ধনুর তুলতে, রাবণ তারা কেউ পারে। তাহলে তাদের থেকে তোমার বেশি শক্তি। তাহলে রাবণ আমরা জানি পঞ্চবটী বন থেকে রাবণ এসে সীতাকে নিয়ে গেল, কিন্তু আমি বলি না, আজকে ভালো করে শুনে নেন বাবারা মায়েরা, রাবণ সীতাকে নিয়ে যায়নি। সীতা নিজের ইচ্ছায় গিয়েছে। যদি তাই না হবে তাহলে যখন রাবণ রথ নিয়ে নিতে এলো সীতাকে, বৌদি তোমার কাছে আমি বলতে চাই, তোমাকে যখন নিতে এলো তুমি যদি একবার বলতে এই রথ তুই যাবি না, তুই যাবি না, তাহলে রাবণের সাধ্য ছিল না তোমাকে নিয়ে ওই লঙ্কায় যায়। কি বাবা ঠিক তো নাকি? সীতার এত শক্তি ছিল, সীতা যদি একবার বলতো এই রথ তুই এইখান থেকে যাবি না, তাহলে রাবণের সাধ্য ছিল না সীতাকে লঙ্কায় নিয়ে যায়। তাহলে আমি এখন সম্মুখে বুঝতে পারছি, তাই বৌদি তুমি কি করেছো? নিজের ইচ্ছায় তুমি রাবণের সঙ্গে তুমি গিয়েছো লঙ্কায়। এইখান থেকেই তোমার কাছে রইল জিজ্ঞাসন, আর সুন্দর ভাবে সীতা দেবী এসে তুমি করবে বিশ্লেষণ। কেন গেলে রাবণের লঙ্কায় রাবণের সাথে, বলবে তুমি তাই। তোমার রামচন্দ্র কি আমার দাদা তোমাকে সুখী করতে পারে নাই? আমার দাদা আমরা সবাই তোমাকে কত ভালোবাসি, তাহলে সেই ভালোবাসা বাদ দিয়ে তুমি কি করলে? তুমি আরেক পুরুষের সাথে চলে গেলে লঙ্কায়। এখনকার জগতেও তো হয়ে গেছে তাই। দেখবেন যে বেটা যে মদ খাইয়ে বউরে উত্তম মাধ্যম দেয় প্রতিদিন, ওই বেটার বউ কোনোদিন ভাগে না। আর যারা একেবারে সোনার চাঁদ, বউ হচ্ছে সোনার চাঁদ, ঘরের কোনায় নিয়ে সিন্ধুকের মধ্যে বসায় রাখে, ওইটাই দেখবেন দুই একদিন পরে ওই পাশের বাড়ির মানকের পোলার সঙ্গে ভাইগে গেছে। কি মাথায় হচ্ছে না নাকি বাবা? যত্ন করে লেখলে দেখবেন বউ ওই যে আরেকজনের সাথে ফুট। আর যে বেটা যে মদ খেয়ে এসে উত্তম মাধ্যম প্রতিদিন দিচ্ছে, ওইটা যায় না, ওইটা কামড়ায় ধরে আরো সংসার করে। কি তাই করে না? মনে হয় আমার এই বৌদির দেখেই এই জগতে শিক্ষা পেয়েছে, বৌদিকে দেখেই জগতে শিক্ষা পেয়েছে। তাহলে না হলে জগৎবাসী শিখলো কেমন করে? আর তুমি কেন গেলে? তোমার কাছে এইটাই আমার প্রথম জিজ্ঞাসা। তুমি যদি একবার বলতে রথ যাবে না রে ভাই, তাহলে রথ কিন্তু যেত না গো, আমরা জানি তাই। তোমার কাছে আমারও গো প্রথম জিজ্ঞাসা রইল দান, কেন
গেলে তুমি রাবণের সাথে ওগো দেবে তার সমাধান? এইটাই তোমার কাছে জিজ্ঞাসা। আমরা সবাই জানি রাবণ নিয়ে গেছে সীতাকে, রাবণ নিয়ে গেছে। আমি বলছি না, নেয়নি। সীতা আমার বৌদি নিজে গিয়েছে রাবণের সঙ্গে, না হলে কোনোদিনও রাবণ নিতে পারতো না লঙ্কা। কি বাবা পারতো? সীতার এত শক্তি, সীতা যদি বলতো এই রথ তুই যাবি না, তাহলে কিন্তু নিতে পারতো না। এই তোমার কাছে একটা জিজ্ঞাসন। আর একটা কথা হচ্ছে তাই, যখন আমরা বনে গেলাম সবাই, বাড়ির থেকে বনের রাজসভা থেকে কেমন পরিবেশে সাজিয়ে দিয়েছিল না, ভিখারির বেশে, তাই না? বনবাসের সাজে আমাদেরকে সাজিয়ে দিল। তাহলে কেউ যদি বনবাস হয় কারো, তাহলে তার গলায় কি স্বর্ণ অলংকার, কোনো গয়না, কোনো কিছু সম্বল থাকে কি মা? থাকে? কারো যদি বনবাস হয় তাহলে তো থাকে না। তখন সবকিছু খুলে অলংকার ত্যাগ করে ভিখারির বেশে বনের মধ্যে যেত। আমরা কি দেখতে পাই? আমরা দু ভাই যখন তোমাকে খুঁজিয়া বেড়াই, দেখি তুমি গহনা ফেলে। উনি সীতা দেবী আমার বৌদি লঙ্কায় চলে যাওয়ার পরে আমরা যখন দু ভাই খুঁজতে থাকি, সীতার যে অলংকারগুলো সেগুলো ফেলতে ফেলতে লঙ্কায় গিয়েছে। কেন? যেন আমরা আবার দেখতে পারি, বুঝতে পারি অলংকার ফেলতে ফেলতে গিয়েছে। তাহলে কাটা ঘায়ে নুনের সেটা যেমন হয়, তাহলে সেই রকম দিয়েছে। আমরা যেন আবার বুঝতে পারি যে আমি চলে গেছি আর একজনের সাথে, সেই প্রমাণ সার্টিফিকেটটা দিতে দিতে গেছে যে আমি আর একজনের সাথে বীর পুরুষের সঙ্গে ভাগিয়ে গেছি। দেখো সেই রকম একটা ব্যাপার উনি ফেলতে ফেলতে গেছে। তাই বৌদি তোমার কাছে বলতে চাই, তোমার মনে হয় রাবণের সঙ্গে আগেই গোপনে সম্পর্ক ছিল, আমরা হয়তো সেটা জানতাম না, আমি আর দাদা। কেন? ওই উপহারগুলো মনে হয় রাবণ দিয়েছিল গোপনে গোপনে। গিফট দেয় না, প্রেম করলে গিফট দেয়, সেই রকম মনে হয় দিয়েছিল। না হলে যখন রাজসভা থেকে আমাদের বনবাস হলো, আমার দাদার বনবাস হলো, তুমি গেলে সাথে, আমি গেলাম সাথে, তখন তো আমাদের কোনো কিছু সম্বল ছিল না। শূন্য হাতে রাজসভা থেকে আমরা বাহির হলাম তাই। তাহলে যাবার সময় কেন গহনা পেলে তুমি বলো এই সভায়? বনের মাঝে গিয়ে তুমি ওগো গহনা কথায় পেলে, সুন্দর ভাবে সীতাই ওগো আজ তুমি সভায় যাবে বলে। আসতে বেশি জিজ্ঞাসা প্রথমবারে করার দরকার নেই, এই দুটোই থাক নাকি। প্রথম কলসি বাজায় দেখতে গেলে হাটে প্রথমে বাজায় দেখতে হয়, যদি যেটা একদম সুন্দর টনটন করে ওইটা কেনে, আর ড্যাব ড্যাব করলে ওইটা আর কেনে না। কি মা কেনে? তো ওনার সঙ্গে অনেক দিন আগে আসর হয়েছে মা, একেবারে সত্যি কথা, আমি চোখ শুয়ে করছি মাইরি, অনেক দিন আগে হয়েছে আর হয় না। আজকে দেখি যে আগেকার মতোই টেম্পার আছে নাকি। আগে যা টেম্পার ছিল ওনার কাছে তো ভিড়াই যেত না, আসরেই উঠতে ভয় পেতাম। এখন দেখা যাক কেমন টেম্পার আছে। কিন্তু আজকে চোখ দেখে মনে হচ্ছে যে মাসের কয়দিন যায় উনি বসে বসে ঠিক পাচ্ছে। মুখ চোখের যা ভাব দেখে আমার জিজ্ঞাসা শুনে ওনার মুখ চোখের যা ভাব দেখে ঠিক পাচ্ছি যে মাসে আজকে কয়দিন যায় উনি মনে হয় ঠিক পাচ্ছে। তো ওনার এই কাঠবার দেখে আমার একটা গল্প এসে গেছে। কব ওরে বাবা, আমার মারা কি জাকি দেয়, কয় কও না, কইয়ে পারা যায়। আমি খালি তোমাকে জন্য করছি, আর বাবারা যদি শোনে তা শুনুক নাকি। হরি বল। মানে উনি আজকে ঠিক পাচ্ছে মাসে কয়দিন যায়, বুঝলেন? মানে ওই পণ্ডিতগিরি ওইটা তো আমার কাছে চলবে না, অন্য শিল্পীর কাছে চলতে পারে, আমার কাছে চলবে না। কেমন বলবো? মানে আগেকার দিনে দেখবেন যারা ব্রাহ্মণ ছিল, পণ্ডিত মশাই যদি এইখানে থাকেন বাবা, আমি তার কথা কিন্তু মোটেও করছি না, এটা হচ্ছে আমাদের অধিকার। এইখানে না, নালাগোলার না, কাছে কাছে আমাদের অধিকার। এইখানকার বাবারা অনেক ভালো, আপনাদের কথা বলতেছি না, আমাদের অধিকার। এইবার হচ্ছে আগেকার যুগে যারা ছিল, আগে কি করতো, গ্রামের লোকজন বেশি অশিক্ষিত ছিল, আর ব্রাহ্মণরা একটু লেখাপড়ি জানতো। গ্রামের লোকজন কিন্তু সবাই ওই ব্রাহ্মণ বাড়িতে যেত। ঠাকুর মশাই বলেন তো আজকে কয় তারিখ, তারপরে হচ্ছে কবে একাদশী, কবে দ্বাদশী, কি মা যায় না? এখনো যায়, কত কত মায়েরা যায় যে আজকে কবে তারিখ, কবে একাদশী, কবে অমাবস্যা, পূর্ণিমা, শুনতে যেত না? এক ওই পণ্ডিত মশাই ব্রাহ্মণ, উনি মনে করে যে উনিও লেখাপড়ি জানে না, ভাবে যে সবার মাথার উপরে আমি একটু চাপিয়ে থাকবো, আমি জন হয়ে থাকবো, কাঁঠাল ভেঙে খাবো, মাতব্বরিটা করবো। এইবার ওই ধান্দা করে, উনিও তো লেখাপড়ি জানে না, কিছুই জানে না, কিন্তু সবার মধ্যে তো একটু পণ্ডিত হয়ে থাকা লাগবে। উনি করে কি,
ওই মানুষজন খালি কোনো কোনো শুনতে আসে যে ঠাকুর মশাই আজকে কয় তারিখ কয় তারিখ। তো ওই ঠাকুরের মাথায় একটা ব্রেন আছে, কি করে ওই মাসের যখন 1 তারিখ হয় একটা ঘরের মধ্যে একটা ঘট রেখেছে বড় দেখে, ওই খাটের তলায় ওই ঘরটা রাখার পর ওই ঘটের মধ্যে যখন মাসের 1 তারিখ হয় একটা পাথর গিয়ে ছাড়ে, কালকে আবার আর একটা পাথর ছাড়ে, প্রতিদিন এক একটা পাথর ছাড়তে থাকে। কেউ যদি এসে জিজ্ঞাসা করে কয় দাঁড়াও ঘরের থেকে পঞ্জিকে দেখে আসি, ওই পঞ্জিকে দেখবার যায় খাটের তলে যায় ওই পাথর গুনে কয়টা হয়েছে, ওই পাথর গুনে আসে বাইরে আসে কয় এই কয় তারিখ। তা আমার মতো একটা ছেলে মানে পাজি তো আর কম না, এইরকম হারামজাদার পাল্লায় পড়লে সব ব্রাহ্মণই টাইট হয়ে যায়, উনিও আজকে টাইট হয়ে যায়, বুঝলেন। তা আমার মতো একজন দেখার পরে ও ভাবে ব্রাহ্মণ মশাই ওই তারিখ শুনলে পরে ঘরে যায় কেন, আগে ঘরে যায় কি করে আমি আজকে দেখবো। জানলা দিয়ে দেখে কি ওই ঠাকুর মশাই ঘরের তলে গিয়ে ওই ঘটের পাথর গোনে তারপরে বাইরে এসে কয় যে আজকে এই কয় তারিখ। এইবার ওই হারামজাদা দেখার পরে ও করেছে কি, যখন ব্রাহ্মণ একটু ওই ঘরে গেছে অন্য ঘরে একটু ফাঁকা পাইছে, ওই হারামজাদা গিয়ে এতগুলা পাথর নিয়ে ঘট একেবারে ভরিয়ে দিয়েছে, ঘট একেবারে ভরে দিয়েছে। একটু পরে যায় কয় ঠাকুর মশাই, কয় কি, কয় দেখেন তো আজকে কয় তারিখ, কয় দাঁড়াও ঘরের থেকে পঞ্জিকে দেখে আসি, কয় যাও আজকে ঘরে দেখো তারিখে ঘর ভরিয়ে গেছে, কয় যাই দেখো ঘরের মধ্যে দেখো তারিখে ঘট ভরে গেছে। ব্রাহ্মণ সত্যি সত্যি চকির তলায় যাই দেখে বাবারে আজকে তো মেলা তারিখ হয়ে গেছে, একেবারে ঘট ফুল হয়ে গেছে। না এত তারিখ তো হতে পারে না, কি হলো ব্যাপারটা একটু গড়বড় গেল। এখন যদি বাইরে যাই না বলতে পারি তাহলে তো মান সম্মানটা থাকে না। ভগবানের নাম নিয়ে 3 মুঠ আগে ফেলে দেই, তারপরে যে করা হবে আজকে সেই কয় তারিখ হবে, যা হয় হবে। 3 মুঠ ফেলে দিয়ে গুনে দেখে, ব্রাহ্মণের তো আর মাটা ঠিক নাই, এইবার গুনে দেখে যে আজকে হলো 43টা হয়েছে পাথর, 3 খাবলা ফেলাইয়ে তারপরে 43। বাইরে আসে কয় ঠাকুর মশাই আজকে কয় তারিখ, কয় আজকে 43 তারিখ। কয় মাস হয় 30 দিনে, ঠাকুর মশাই আজকে 43 তারিখ। কয় 3 খাবলা ফেলাইয়ে তারপরেও 43 তারিখ। কয় মাস কয় দিনই যায় ব্রাহ্মণ মশাই, ঠিক পাও না না, আজকে উনি হচ্ছে তাই মাসে কয় দিন যায় আজকে ঠিক পাচ্ছে। হরি বল হরি বল। তাহলে ওনার কাছে এই দুটোই প্রথমে জিজ্ঞাসা থাক, যদি সুন্দরভাবে জবাব দিয়ে বোঝায় আবার এসে পরে করব। হরি বল হরি বল। ধরো দেখি দাদা ভাই, 2টি জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম দান, আর সুন্দরভাবে ধরে ধরে দিও সমাধান। কেন তুমি লঙ্কায় গেলে বলবে সবাই তাই, আর গয়না তুমি কোথায় পেলে জানতে আমি চাই। 2টি জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম দান, আর সাধ্য মতো সুন্দরভাবে দিও সমাধান। এবার তবে আর বেশি বলে দরকার নাই, এবার আমার মতো ভাব আমি শেষ করিয়া যাই। এরপরে তে বৌতি আমার সভাতে আসিবে, আর তাহার মতো ভাবের কথা খুলিয়া বলিবে। এবার দেখিয়ে সে বৌতি আমার কোন কথা কয়, আর কোন ধারের ভাব দ্বারা সে বুঝাইয়া লয়। এবার শুনতে শুনতে আমার যদি মনে হয়, আর তবেই তো নিতে পারি তাহারই আশ্রয়। অন্তরে অন্তরে করি বিবেচনা, আর তবে আর বেশি কথা বলবো না। এই পর্যন্ত আমার কথা ভাব সঙ্গ করি। একবার রাম সীতা প্রেমানন্দে বদন হরে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দেখা যাক তাহলে সীতা দেবী এসে কোন কথা কয়, আবার আসবো। জয় গুরু জয়। হরি বল হরি হরি বল হরি বল হরি বল। তাহলে সুন্দর আলোচনা, বাবা সুন্দর একটা গল্পও দিয়ে গেছে তাই না, বলে খুয়া ভরে রেখেছে হাড়িতে, ব্রাহ্মণ ঠাকুরের একটা গল্প দিয়ে গেছে। কি বলবো, মানে এই ছেলেটাকে মানে দেখলে হবে না ছোট, ভিতরে ভিতরে অনেক পেকে গেছে, বুঝলেন। হ্যাঁ, তাহলে ব্রাহ্মণ ঠাকুরকে অনেক গল্প দিতে পারে। আসলে কি জানেন তো, এই ছেলেটা হচ্ছে চিটারের জামাই। হ্যাঁ গো মা, ও শ্বশুর এক চিটার, ওই চিটারি দেখে দেখে ওইও চিটারি ব্যবসা শুরু করেছিল। মানে ওর যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে যায়, আগে গল্পটা দিয়েই নেই, তাই ও যখন ব্রাহ্মণ ঠাকুরকে বাবা গল্প দিল, তাই না। হ্যাঁ, তাহলে এই ছেলেটা তার বাউল গান গাইতো না মা, আগে বাউল গান করতো না গো। হ্যাঁ, যখন নতুন বিয়ে না, চুরিও করতো না, ওকে চুরি করতো না, মানে চিটারি ব্যবসা করতো। চিটারি ব্যবসাটা কি, ওই যে হাটে হাটে ওষুধ বিক্রি করে বেড়াতো। কিসের ওষুধ জানেন, আরশোলা মারা, গিরগিট্টি মারা, ইঁদুর মারা, টিকটিকি মারা ওষুধ হয় না, ওই ওষুধ বিক্রি করে বেড়াতো। এখন ওই ওষুধ বিক্রি করে বেড়াতো, মানে ওর শ্বশুরের দেখা দেখি শিখেছিল। ওর একার দ্বারাই হয় নাই, ওর শ্বশুরটার ডবল চিটার। কি বলবো আপনাদের ধারে, তাই
এখন হাটে হাটে যখন ইঁদুর মারা ওষুধ বিক্রি করে, ওর ওষুধ ইঁদুরে খেয়ে মরবে কি মা, আর বোল্ডারের মতো মোটা মোটা হয়। হ্যাঁ, ওর ওষুধ খেলেই ইঁদুর আরো মোটা হয়। এমন সময় কি বলবো, আপনাদের ধারে নতুন নতুন বিয়ে করেছে, ওর ব্যবসা আর চলে না। এখন বউ থাকতে চায় না, বউ বলে তোমার ইনকাম নাই, তোমার কামাই নাই, তুমি আমাকে কিছু দিতে পারো না, তোমার সংসার করব না। এখন চিন্তায় পড়ে গেল, বলছে ছি ছি এই ব্যবসা তো চলে না। এখন চিটারি ব্যবসা শুরু করছে। কি ব্যবসা? মানে মশা মারার ওষুধ বিক্রি করা ধরছে। পাকুয়া হাটে আপনারা হয়তো অনেকেই দেখেছেন ওর মাঠটা কেমন পড়েছিল। কেন? এখন মশা মারা ওষুধ বিক্রি করেছে। বুকের মধ্যে একটা বক্স বেঁধে নিয়েছে, ছোট্ট একটা মাইক্রোফোন নিয়ে কয় 10 টাকায় 1 পাতা, জীবনেও মশাই কামড়াবে না, 10 টাকায় 1 পাতা, জীবনেও মশাই কামড়াবে না। এখন মানুষ মনে মনে ভাবছে এই ছোড়া তো ইঁদুর মারা, আরশোলা মারা, গিরগিটি মারা ওষুধ বেচতো, এখন আবার মশা মারা ওষুধ বেচা ধরছে কেন? এখন পাবলিকের বাবা লাইন লেগে গেছে, বলছে 10 টাকায় যদি 1 পাতা পাওয়া যায়, যদি মশাই না কামড়ায় জীবনেও, তাহলে 1 পাতা কিনতে আপত্তি নাই। এখন পাবলিক একদম লাইন ধরে মশা মারা ওষুধ নেই। কেমন ওষুধ? ছোট ছোট পুরিয়া বানিয়েছে বাবা, ছোট ছোট হোমিওপ্যাথি পুরিয়া বানিয়ে ওই ওষুধ ঢেলে ঢেলে বিক্রি করছেন। মানুষ বাবা 10 টাকা দেয়, 1 পাতা নিয়ে যায়। এখন 10-15 বছর 20 বছরের কয়টা ছেলে মনে মনে ভাবছে এই মৃত্যুঞ্জয় আগে এই ওষুধ বেচতো, এখন আবার মশা মারা ওষুধ বেচতে, চল তো 1 পাতা নিই। কি বলবো আপনাদের ধারে ওই 3-4টা ছেলে ওই 1 পাতা ওষুধ নিয়ে গেছে মা। এখন হাটের বাইরে গিয়ে ওই পাতা খুলেছে, বলছে চল তো দেখি কি ওষুধ আছে, জীবনেও মশাই কামড়াবে না। এত আমরা অল আউট ব্যবহার করি, ফার্স্ট কার্ড ব্যবহার করি, দামি দামি মলম ব্যবহার করি, মশাই কামড়াই, আর 10 টাকায় যদি মশাই না কামড়ায়, চল তো দেখি। এখন হাটের ফাঁকে গিয়ে বাবা কি বলবো আপনাদের দ্বার ওই পুরিয়াটা খুলেছে। যখনই খুলেছে দেখে কি ওর মধ্যে ওষুধপাতি বাবা কিছুই নাই, কিছুই নাই। এই সিটারের জামাই বড় বড় অক্ষর দিয়ে লিখে রেখেছে কাগজের পাতায় যে মশারি টানায়া শুইবেন। বুঝলেন? মশারি টানাইয়া শুইবেন। এখন ছেলে পেলের রাগ কি আর থামে বাবা? দেখবেন বুড়া সাপের থেকে বাবা বাচ্চা সাপের বিষ বেশি, কি তাই না? আর এই সিটারের জামাইকে ওই ছেলে পেলে আরো 10-12টা ছেলে পেলে নিয়ে আসে পাকুয়া হাটের মধ্যে, ওকে বেঁধে এমন পিটানো, সেদিন থেকে ওষুধ মারা ওই ওষুধ বিক্রি করা বন্ধ করে দিয়ে বাউল গান শিখলো। হ্যাঁ, বাউল গান শিখে কি সুন্দর একটা পালা ধরছে। কই উঠেই আমি পালা ধরবো দেওর আর বৌদি। হ্যাঁ, দেওর আর বৌদি পালা ধরছে, কত চালাক। মানে আগে আগে উঠে প্রশ্নের বাবা বস্তা ঢেলে থুয়ে চলে গেছে। হ্যাঁ, বলছে আজকে সীতার ভূমিকায় দিলাম মিনতি পালকে, আর আমি মৃত্যুঞ্জয়, আমি দেবর লক্ষণ হই। তুমি যদি আমাকে চাপান দাও, আমি কি তোমাকে চাপান না দিয়ে ছাড়ি? আমার বিষ ঠিক তেমনই আছে, টেম্পারও তেমন আছে, কিন্তু দুঃখের বিষয় গরম বেশি পড়ে গেছে, গরমে গলাটা একটু বসে গেছে, নাইলে আজকে তোর একদম কি করতাম তুই দেখতেই পারতিস। তবু বাবা বিষ কমে নাই, বুঝলেন? হরিবল হরিবল হরি। বিষ কমে? বাঘ যদি বাবা মরার পথে তাও একবার গজরায় যে আজকে ওকে খাবো, তাকে আজকে এখন প্রধানমন্ত্রী আসলে, মুখ্যমন্ত্রী আসলেও পাবে না। না, বিষ উনি বলতেছে বিষ, দেখেই তো মনে হচ্ছে যে একেবারে বিষধর নাগিন, না কি মনে হচ্ছে? উনি বলছে বিষ আছে, তাহলে নাগিন নাকি? কয় বিষ আছে তাহলে নাগিন। সাবধানে বাবা, একটু পিছুয়ে বসেন, ছবল যদি মারিয়ে দেয়। আমাকে মারলে আমার কাছে ওই যে আমি ওষুধ বিক্রি করতাম না, আমার কাছে ওষুধও আছে, কিন্তু আপনাদের যদি মারিয়ে দেয় তাহলে সমস্যা হবে না নাকি? সমস্যা কেন? ওষুধ দিবি কিছু, তাহলেই তো ঠিক হয়ে যাবে। কি কথা আর পায় না দিশা, বাপকে কয় পিসা, কি কয় না কয়, আসলে চ্যাংড়া মানুষ তো ব্যাপারটা বুঝতে পারছেন না। হরিবাল হরিবাল। তাহলে জিজ্ঞাসা করে গেছে সীতার কাছে তাই যে তুমি যদি ইচ্ছা করতে রাবণের রথকে ধাক্কা মেরে ফেলে দিতে পারতে, কিন্তু সেই রাবণের রথকে ধাক্কা মেরে ফেলে না দিয়ে তুমি কেন রাবণের সঙ্গে সেই সোনার লঙ্কায় গেলে? এটা জিজ্ঞাসা বাবা, কি মনে আছে তো কি কি জিজ্ঞাসা করেছে? আবার বলে গেছে তোমার চরিত্রে ঠিক নাই, তুমি রাম। দিদি ভাই চলে যাচ্ছ? আসবা? আসবা তো, জুতা নিয়ে যাবা না কিন্তু, ঠিক আছে?
দেবর লক্ষণ হয়ে ধর্মসভার ঠায় দাঁড়িয়ে সীতার চরিত্র নিয়ে মা টানাটানি করে, কি সহ্য হয়? হ্যাঁ, আবার বলে গেছে যতদিন আমি তোমার পাশে ছিলাম ও সীতা দেবী, আমি তোমার মুখের দিকে তাকাই নাই, সবসময় তোমার চরণের দিকে তাকিয়েছি। তাহলে চরণের দিকেই যদি তাকাবি, তাহলে বৌদির চরিত্র নিয়ে কেন তুই টানাটানি করবি? কই আমার দাদাকে তুমি কত ভালোবাসতা সেটা আমার জানা আছে। দাদাকে যদি ভালোই বাসতা তাহলে রাবণের সঙ্গে তুমি কেন গেলা? রাবণ তো তোমাকে নিয়ে যায় নাই, তুমি স্বেচ্ছায় রাবণের সঙ্গে গেছো। তাই তুমি ঠিক বলেছো লক্ষণ, সীতা দেবীকে কখনো রাবণ স্পর্শ পর্যন্ত করে নাই। করেছিল বাবা? আপনারা অনেকেই বলেন যে সীতার নাকি চুলের মুঠি ধরে টেনে রথের মধ্যে উঠিয়েছিল সীতাকে রাবণ। রাবণ সীতাকে স্পর্শ পর্যন্ত করে নাই, সীতাকে মা জ্ঞানে দেখেছিল। সেই মাকে কখনো চুলের মুঠি ধরতে পারে রাবণ? হ্যাঁ, তুমি রাবণের চরিত্র নিয়ে কথা বললে, সীতার চরিত্র নিয়ে কথা বলতে। তাদের মতো পবিত্র সম্পর্ক আর কারোর মধ্যে ছিল না। তাই তাহলে জিজ্ঞাসা করেছো, সুন্দর একটি আলোচনা। একদিকে দেবর লক্ষণ, অপরদিকে জনকনন্দিনী সীতা। তবে আমাকে রেখে গেছে বাবা সীতার জায়গায়। সীতার জায়গা পালন করবার মতো ক্ষমতা আমার নাই। সীতা সামান্য নারী নয়, সীতা যে সে হতে পারে না। তাই তথাপিও যখন সীতার ভূমিকাটা দিয়েছে, পাশের উকিল হয়েই কিছু জবাব করবো, দান করবে তার সমাধান। তাহলে আজকে দুই জায়গায় দুইটা মানুষ, আজকে বাবা আমাদের একটাই সংসার, তাই না? ওর বাড়ি হচ্ছে এদিকেই, আপনাদের এদিকেই, কোথায় জানো রে? ডাল্লাতে, তাই না? ওখানকার ছেলে আর আমি মিনতি পাল। আমার তো বাবা বাড়ি ঘর নাই। কি মা আছে গো? আপনাদের বাড়ি ঘর আছে? আমার বাবা বাড়ি ঘর নাই। হ্যাঁ গো, বাবার বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, আমার বাড়ি নাই। আমার বাবার বাড়ি হচ্ছে নদিয়া নবদ্বীপে। নবদ্বীপের মেয়ে আমি। আমার বিয়ে হয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, সেখানকার বউ আমি। তাহলে বাবার বাড়ি নবদ্বীপ আর শ্বশুর বাড়ি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। তাহলে আমার বাড়িটা কোথায়? আমার বাড়িটা কোথায় মা? আমার একটা বাড়ি আছে। যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি আমার পাখি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, চারজনাতে কাঁধে নিয়ে বলো হরি হরি বলে বলতে বলতে শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে আমার সাদের দেহটা পুড়িয়ে ছাই করে দেবে, সেটাই হবে আমার আসল বাড়ি। তাছাড়া আমাদের কোনো বাড়ি ঘর নাই। তথাপি অভিনয়ের ভূমিকায় যখন দাঁড়িয়েছি, কিছুকের জন্য আমরা অভিনয় একটু করবই। ও আমাকে পিসি বলে ডাকে, আর আমার ওকে ভাস্তা বলে ডাকি। কিন্তু অভিনয়ের রঙ্গমঞ্চে দাঁড়িয়েছে, আমাদের অভিনয় করতেই হবে। লক্ষণ দেব দেওর আর এদিকে বৌদি, সেই ভূমিকাটা আজকে পালন করব। কেন বাবা? আমরা সংসার রঙ্গমঞ্চে সবাই অভিনয় করতে এসেছি, কি তাই না? কেমন কেউ মায়ের ভূমিকায় অভিনয় করি, কেউ ভাইয়ের ভূমিকায় অভিনয় করি, কেউ ছোট্ট বোনের ভূমিকায়, কেউ দাদার ভূমিকায় অভিনয় করি। আমার সংসার রঙ্গমঞ্চের অভিনয় শেষ, যেতে হবে মা আমাদের আপন দেশ। এই দেশে বাবা কেউ পড়ে থাকবো না। যে মাটি হইতে আমরা এসেছি, সেই মাটিতেই আমার দেহটা মিশে যাবে। তাই তো মহাজন কলম দিয়েছিলেন গানে, যে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই। মিছে মায়ার সংসারে এসে কিছুদিনের জন্য অভিনয় করি। অভিনয় যখন শেষ হয়ে যায়, আমরা যার যার দেশে শেষে ফিরে চলে যাই। তাই তো সেখানে দাঁড়িয়ে আজকে আলোচনা একটু একটু করে গানের সুরে ছন্দে যাব, আর ওর প্রশ্নের জবাব কিঞ্চিত মাত্র হলেও আপনাদের সম্মুখে দিয়ে যাব। কল্পনাতে আসরে গো আমি সীতা হয়ে দাঁড়াই, আমার বিপক্ষেতে আছে যিনি ঠাকুর লক্ষণ বটে হয় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো। শোনো শোনো ও হে লক্ষণ, তোমারে জানাই, আমার কাছে কিছু কথা তুমি জিজ্ঞাসা করো। ধরে ধরে জবাব দেব আমি, সবা পহরে তাই। আর ভক্ত বিন্দু আপনারা সবাই কথাগুলো শ্রবণ করবেন। তাই
দোষ নাই। কেন রাবণের সঙ্গে গিয়েছিল বলতে চাই, তাহলে ছোটবেলার ঘটনা। একদিন সীতা দেবী জনক রাজাকে মানে পিতাকে ডেকে ডেকে কয়, ও পিতা তুমি আমার কথা নেবে তাই, আমার মনে আশা রয়েছে বাড়িতে বৈষ্ণব সেবা দিতে চাই। পিতাকে ডেকে ডেকে বলছি, পিতা আমার মনে বড় আশা, মনে বড় বাসনা, আমি বাড়িতে একটা বৈষ্ণব সেবা দিতে চাই, তুমি আমার কথা নেবে, বাড়িতে একটা বৈষ্ণব সেবার আয়োজন করবে। আমার পিতা ডেকে ডেকে সীতার ঠাই কয়, ওমা এ তো বেশ ভালো কথা, তুই বাড়িতে বৈষ্ণব সেবা দিবি, এর থেকে আনন্দের বিষয় আর কি থাকতে পারে। বেশ, তোর মনের কথা আমি রাখবো, মনের বাসনা আমি পূরণ করব, বৈষ্ণব সেবার করব আয়োজন। সরগল মর্ত পাতল ঘুরে ঘুরে বৈষ্ণব খোঁজে চাই, রাবণের মতো পরম বৈষ্ণব আর কোথায় নাহি পাই। স্বর্গ মর্ত পাতালে ঘুরে ঘুরে বৈষ্ণব কোথায় পাওয়া গেল? সেই সোনার লঙ্কায় রাবণ রাজা। রাবণকে বলে আসলো, আমার সীতা দেবী, আমার সীতা মা বৈষ্ণব সেবা দিতে চাই। সমস্ত রাজ্যময় ঘুরে ঘুরে দেখলাম তোমার মতো বৈষ্ণব নাই, আমাদের কথা নেবে, তুমি বৈষ্ণব সেবায় অবশ্যই যাবে, নিমন্ত্রণ দিয়ে গেলাম। যথারীতি সময় রাবণ রাজা কি করলেন, বৈষ্ণব বেশে এসে বৈষ্ণব সেবা নেবার তরে আসলেন জনক রাজা। এখন জনক রাজাকে মানে আমার পিতাকে ডেকে ডেকে রাবণ রাজা কয়, শোনো মহারাজ, আমি এই বৈষ্ণব সেবা নিতে পারি, তবে আমার একটা কথা আছে, সেই কথা যদি মানতে পারো তবে এই বৈষ্ণব সেবা নিতে পারি। বলছে বেশ ভালো। বলতে যে ঘরে আমি বৈষ্ণব সেবা নেব সেই ঘরে সীতা আর আমি ব্যতীয় তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। পিতা ডেকে ডেকে কয়, বেশ তাই হবে, তোমার কথাই হলো বৈষ্ণব, তুমি আর সীতা ব্যতীত সেই ঘরে আর কেউ থাকবে না। ওমা সুন্দরভাবে সীতা দেবী বৈষ্ণব সেবার আয়োজন করে তাই। রাবণ রাজা বৈষ্ণব সেবা নিতে ঘরে ঢোকে তাই, একবার হরি বলো তাই, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। সীতা দেবী সুন্দরভাবে পারস সাজিয়ে নিয়ে এসে বৈষ্ণবের সামনে, বৈষ্ণব ঠাকুর আমি সুন্দরভাবে পারস নিয়ে এসেছি, তুমি এবার সেবা করো। রাবণ রাজা সুন্দরভাবে পারসের সামনে বসেছে, সীতা মা আমার করজোড় গলায় বস্ত্র নিয়ে বলছে, ঠাকুর এবার তুমি সেবা গ্রহণ করো। যখনই বলেছে ঠাকুর তুমি এবার সেবা গ্রহণ করো, সঙ্গে সঙ্গে মা রাবণ রাজা কি করলেন, নয়নে জলে বক্ষ ভাসিয়ে দিয়ে সীতা মায়ের হাত দুখানা চেপে ধরে কেঁদে কেঁদে বলছে, ও মা, মাগো আমি এই বৈষ্ণবের সেবা নিতে পারি, তবে তুই আমায় একটা কথা দিবি, তুই যদি আমাকে কথা দিস তাহলেই এই বৈষ্ণবের সেবা আমি নেব, নচেত এই সেবা আমি গ্রহণ করব না। ও মা আমাকে তুই কথা দে, আজকে আমি এই বৈষ্ণবের সেবা নিতে এসেছি, আমায় কথা দে, তোকে যেদিন আমি নিতে আসবো তুমি যাবি সেই আমার পাপ পুরী সোনার লঙ্কায়, আর তুই যদি আমার পাপ পুরী সোনার লঙ্কায় না যাস তাহলে যে আমার রাবণ বংশ উদ্ধার হবে না কোনোদিন। আমা রাবণ জানতো যে লক্ষ্মীকে যদি একবারে নিয়ে যেতে পারি নারায়ণ সেখানেই যাবেই যাবে, আর নারায়ণও যদি আমার পাপ পুরী সোনার লঙ্কায় যায় সেদিনই আমার পাপ পুরী সোনার লঙ্কা রাবণ বংশ উদ্ধার হবে। সেই দিনই সীতা দেবী রাবণকে কথা দিয়েছিল, তথাস্তু আমি তোমায় কথা দিলাম, যেদিন তুমি আসবে আমায় নিতে সেদিনই আমি তোমার সঙ্গে যাব তোমার পাপ পুরী সোনার লঙ্কায়। তবে আমাকেও কথা দিতে হবে, আসতে হবে তোমাকে ঠিক এইভাবে বৈষ্ণব বেশে। দেখতে দেখতে সীতা দেবীর দেখো বিবাহ হয়ে যায়, আর বিবাহ হয়ে যাবার পরে দেখো বনবাসী হয়। তবে সীতার কিন্তু মা বনবাস হয় নাই, হয়েছিল কি বাবা? সীতার বনবাস হয়েছিল? সীতার বনবাস হয় নাই, হয়েছিল রামের বনবাস। কার চক্রান্তে? বিমাতা কইকেয়ী চক্রান্তে রামের বনবাস হয়েছিল। পঞ্চবটির বহনে তিনজনা কুঠির বেঁধে রয়, আর সেইখানে দেখো ছোট্ট একটা ঘটনা ঘটে। সুন্দরভাবে পঞ্চবটির বনে তিনজনা
বেঁধে রয়। এমন সময় সীতা দেবী মনে মনে ভাবে, তাই আমি কি রাবণকে কথা দিয়েছি, আমি রাবণকে কথা দিয়েছি আমি যাব সেই পাপপুরী সোনার লঙ্কায়। আমি কেমন করে যাব পাপপুরী সোনার লঙ্কায়? সীতা দেবী দেখো একটা সোনার মায়া হরিণী তৈরি করে, তাই একটা সোনার মৃগ তৈরি করলেন যে এই বুঝেই আমাকে এই পঞ্চবটির বন ছেড়ে যেতে হবে। এখন ওই সোনার হরিণ সীতা দেবীর কুঠিরের পাশ দিয়ে নেচে নেচে বেড়ায়। আর সীতা দেবী প্রভু রামচন্দ্রকে ডেকে ডেকে গায়, ওগো আমার স্বামী, তুমি আমার অন্তরজামী, তুমি আমায় কথা নেবে, ওই সোনার হরিণটা তুমি আমায় ধরে দেবে। কি মা বলেছিলেন? ওই সোনার হরিণটা তুমি আমায় ধরে দেবে। রামচন্দ্র ডেকে ডেকে সীতার ঠাই কয়, ও সীতা, সোনার কখনো হরিণ হয়? ও ঠিক মায়াবী, ও হরিণ তুমি নিতে চেয়েও না। সীতা দেবী কোনো কথা শুনে নাই, মানে ওই যে কথা দিয়েছে রাবণকে। এখন যদি বাবা কুঠির ফাঁকা না হয় তাহলে কেমন করে রাবণের সঙ্গে যাবে সোনার লঙ্কা? আমি কোনো কথা শুনতে চাই না দয়াময়, ওই সোনার হরিণটি আমি চাই, তুমি এনে দাও। সঙ্গে সঙ্গে রামচন্দ্র কি করলেন, সীতার কথা রাখতে সোনার হরিণ ধরতে যায়। প্রভু রামচন্দ্র যত হরিণের দিকে এগোয়, হরিণ তত পিছয়, যত এগোয় তত পিছয়, ছুটতে ছুটতে সোনার হরিণ চলে গেল গভীর জঙ্গলের মাঝে। তাই রইল কে সীতা দেবী আর লক্ষণ কুঠিরে, তাই না? এবার কুঠিরে রায় গভীর জঙ্গল থেকে প্রভু রামচন্দ্রের কণ্ঠস্বর নকল করে বলছে, লক্ষণ প্রাণ যায়, আমায় রক্ষা করো তাই। এখন সীতা দেবী লক্ষণকে ডেকে ডেকে কয়, লক্ষণ তুমি কি শুনতে পাচ্ছ না তোমার দাদার আর্তনাদ? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তোমার দাদা, যাও ছুটে যাও, তোমার দাদাকে তুমি যেমন করেই পারো তুমি তাকে রক্ষা করো। লক্ষণ ডেকে ডেকে কয়, না দেবী, আমার দাদার কোনো বিপদ আসতে পারে না, সে কোনো বিপদ হতে পারেই না, আমি আমার দাদাকে জানি। তথাপি গভীর জঙ্গল থেকে ভেসে আসছে, লক্ষণ প্রাণ যায়, আমায় রক্ষা করো ভাই। তখনও সীতা দেবী বলছে, ও লক্ষণ তুমি কি শুনতে পাচ্ছ না দাদার আর্তনাদ? যাও এই মুহূর্তে ছুটে যাও, দাদাকে তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে লক্ষণ যখন বলে আমার দাদার কোনো বিপদ হতে পারে না, সীতা দেবী লক্ষণকে কটু বাক্য ভাষায় বললেন, ও বুঝতে পেরেছি তুমি কেন যাবে, তুমি যদি এই কুঠির ছেড়ে না যাও, আমি বুঝতে পেরেছি তোমার দাদার অবর্তমেই আমার সমস্ত রূপ যৌবন দেহ তুমি ভোগ করবে। সঙ্গে সঙ্গে লক্ষণকে দেখে বলো, দেবী এ কথা তুমি বলো না, আমি যতদিন তুমি এই প্রাসাদে আমাদের এসেছো আমি তোমার মুখ দর্শন করিনি, সবসময় তোমার পায়ের দিকেই তাকিয়ে থেকেছি। বেশ আমি যাচ্ছি, তবে যাবার সময় এই আমার পূর্বপুরুষের গণ্ডি দিয়ে গেলাম, যতক্ষণ ফিরে না আসবো এই গণ্ডি ছেড়ে তুমি যাবে না। যখন লক্ষণে গেল দাদার সন্ধানে, এমন সময় বৈষ্ণব বেশি রাবণ এসে সীতা মায়ের কুঠিরের সামনে এসে বলেন, ভিক্ষাং দেহি, কে আছো কুঠির ঘরণী, আমায় কিছু ভিক্ষা দেবে তুমি? সঙ্গে সঙ্গে সীতা দেবী কি করলেন, মা ঘর থেকে কিছু ফল নিয়ে এসে রাবণকে ভিক্ষা দিতে যাচ্ছে। রাবণ সঙ্গে সঙ্গে দেখে পূর্বপুরুষের গণ্ডি, বলছে এই গণ্ডির ভিতরে গিয়ে আমি ভিক্ষা নিতে পারবো না। সীতা অন্তর্যামী, সীতা সব জানতে পেরেছে, তথাপিও বলছে আমিও তো গণ্ডির বাইরে যেতে পারবো না। রাবণ সঙ্গে সঙ্গে ডেকে ডেকে কয়, শোনো মা, আমি 3 দিন ধরে অভুক্ত, আর যদি অনাহারে আমি মারা যাই তাহলে আমি দেব তোমায় অভিশাপ, আমার অভিশাপে তোমার স্বামীর বংশ ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সীতা দেবী কুঠির থেকে বাইরে এসে রাবণকে যখন ভিক্ষা দিতে গেল, সঙ্গে সঙ্গে রাবণ নিজের মূর্তি ধারণ করে বলল, মা যাবি না আমার সেই পাপপুরী সোনার লঙ্কা? এসেছে সেই দিন, চল মা আমার সঙ্গে তুই পাপপুরী সোনার লঙ্কায় চল। সীতা দেবী নিজেই গিয়েছিল, ঠিক বলেছে লক্ষণ, সীতা নিজেই গিয়েছিল, কেননা কথা দিয়েছিল, কথা রাখতেই রাবণের সঙ্গে সঙ্গে কি করলেন, নিজেই সীতায় রথে উঠে রথের লাগাম ধরে গিয়েছিল সেই পাপপুরী সোনার লঙ্কায়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়, আর ভক্ত বিন্দু সবাই মিলে হরি বলো তাই, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। আর একটা কথা বলে গেছে যে তুমি বনচারী,
তুমি বনচারী হয়ে সোনার অষ্ট অলংকার তুমি কোথায় পেলে? তুমি যে অষ্ট অলংকার ফেলতে ফেলতে গিয়েছিলে, মানে দৃষ্টান্ত দিতে দিতে সীতা দৃষ্টান্ত দিয়েছিল অষ্ট অলংকার ফেলতে ফেলতে, যে এই অলংকারের দৃষ্টান্ত দেখে দেখে প্রভু রামচন্দ্র যাবে সোনার লঙ্কায়, আর সেই পাপপুরী সোনার লঙ্কা যেদিনই প্রভু রামচন্দ্রের পদধূলি পড়বি রাবণ বংশ উদ্ধার পাবে। এই জন্য দৃষ্টান্ত দিয়েছিল সোনার গহনা। কোথায় পেয়েছিল? অত্রিশ ঋষি নামে একটা ঋষি ছিল, তাই তার ঘরণীর নাম ছিল সতী অনুসহায়। অত্রিশ নামে এক ঋষি ছিল, তার ঘরণী ছিল সতী অনুসহায়। যেদিন রাম লক্ষ্মণ সীতা পঞ্চবটির বনে যেতে যেতে গভীর জঙ্গলে যখন আটকা পড়ে, ওই অত্রিশ ঋষির কুঠিরে ওনারা আশ্রয় নিয়েছিল। যখন আশ্রয় নেয়, ওই অত্রিশ ঋষির পত্নী মানে অর্ধাঙ্গিনী সীতা দেবীকে মেয়ে বলে জেনেছিল। হ্যাঁ, সতী অনুসহায় সীতাকে মেয়ে বলে জেনেছিল, নিজের মেয়ে মনে জেনেছিল। এখন জামাই মেয়ে যদি যায়, কিছু তোমার যৌতুক দিতেই হয়, দিতে হয় না? মেয়ে জামাই গেছে আমার ঘরে, সেই সতী অনুসহায় কি করেছিল? ওই বনের মাঝেই তিনার যত অষ্ট অলংকার ছিল সীতা দেবীকে ওই গহনা দিয়ে সাজিয়েছিল মা। এইবার উনি হলেন বনচারী, গহনা তার সবসময় পরে থাকতে পারে না। সেই গহনাগুলো সীতা দেবী ওই সতী অনুসহার গহনাগুলো নিজে পুটুলি করে কাছে রেখে দিয়েছিল। যেদিন রাবণ হরণ করে নিয়ে যায়, সীতা দেবী মনে মনে ভাবলো তাই এসেছে আমার সেই দিন। এই অষ্ট অলংকার, হাতের বালা, গলার মালা, কানের দুল, নাকের ফুল ফেলতে ফেলতে গিয়েছিল ওই সতী অনুসহায় যে গহনাগুলো যৌতুক দিয়েছিল, সেই গহনাগুলাই ফেলতে ফেলতে গিয়েছিল পাপপুরী সোনার লঙ্কা। এই দৃষ্টান্ত দেখতে দেখতে হনুমান গিয়েছিল লঙ্কায়, সীতাকে আনতে গেছিল না বাবা? কি দেখতে দেখতে? ওই যে গহনা, হাতের বালা, গলার মালা, কানের দুল, নাকের ফুল ফেলতে ফেলতে গেছিল। ওই দৃষ্টান্ত দেখতে দেখতে পবনপুত্র হনুমান গেছিল সীতাকে লঙ্কায় আনতে, কিন্তু পবনপুত্র হনুমানের সঙ্গে সীতা দেবী আসে না। কেন আসবে? কথা দিয়েছে প্রভু যতদিন না যাবে ততদিন সীতা আসবে না। যা যা তোমার জিজ্ঞাসা ছিল বলা হলো তাই, তোমার কাছে কিছু কথা আমি জানতে পারতে চাই। তোমার কাছে একটা কথা জানিবার বিষয়, যে কথাগুলো আমাদের কিন্তু জানা পড়ে না। লক্ষণ মানে আমার দেবর আমার কাছে জিজ্ঞাসা করলে আমি তো তার কাছে কিছু জানতে চাইতে পারি। কি মা বলেন? কি আপনারা কি বলেন বাবা? তাকে কি জিজ্ঞাসা রাখবো? আপনারা যদি অনুমতি দেন তাহলে রাখবো। বলুন, রাখবো কি জিজ্ঞাসা? যাই জানি তাই গৌর হরিবাল 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 হরিবাল। তাহলে একদিন আমরা জানি রাম রাবণের যুদ্ধ হয়েছিল, কিন্তু লক্ষণের সঙ্গে কিন্তু বাবা কারোর শত্রুতা ছিল না। ছিল? লক্ষণের সঙ্গে কারোর শত্রুতা ছিল না। লক্ষণ, তোমার সঙ্গে কারোর শত্রুতা ছিল না, ছিল তোমার দাদার সঙ্গে। কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলবে ধর্ম সবার ঠাই, তুমি কেন শক্তিশালী পড়েছিলে তাই? হ্যাঁ, তোমার কেন শক্তিশালী হলো? হতে পারতো তোমার দাদার। রাম রাবণের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তোমার দাদার সঙ্গে শত্রুতা রয়, রামের কোনো সেল হলো না। কিন্তু আমরা শাস্ত্রের পাতায় পাই লক্ষণের হয়েছিল শক্তিশালী। হয়েছিল না মা? কেন তোমার শক্তিশালী হলো জানা দে সবাই, আর এই কথাটি ভক্তবিন্দু আপনার শ্রবণ করবেন। তাহলে তোমার কেন শক্তিশালী হলো একটু কৃপা করে বলবে ভালো। আবার তোমার দাদার হয়েছিল বনবাস, আমি তোমার দাদার অর্ধাঙ্গিনী। বলে স্বামী স্ত্রী দিলে মান তবে হয় ভজন আর সাধন। স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী। সতী নারী যারা স্বামীর দুঃখে দুঃখী হয় তারা দেখবেন, স্বামী যদি কাঁদে স্ত্রীও কাঁদবে, স্বামীর যদি দুঃখ হয় স্ত্রীরও দুঃখ হবে। সেই হলো স্বামী স্ত্রী, কি না? তাহলে রাবণের বনবাস, রামের বনবাস হয়েছিল, সীতা তার সঙ্গে যেতে পারে অর্ধাঙ্গিনী।
স্বামীর যদি জঙ্গলে বাস হয়, স্ত্রীকেও জঙ্গলেই বসবাস করতে হয়, স্বামীর সঙ্গেই সব। কিন্তু তোমার তো যাবার কোনো প্রয়োজন ছিল না। তুমি কি করলে? স্ত্রী ছাড়লে, ঘর ছাড়লে, সংসার ছাড়লে, দাদার সঙ্গে তুমি বনবাসে গেলে। কেন তুমি তোমার দাদার সঙ্গে গিয়েছিলে? ঘরে তোমার বউ ছিল, এ ছিল তো, বউকে রেখে তুমি দাদা বৌদির সঙ্গে গেলে বনবাসে। কোন কারণে বনবাসে গিয়েছিলে দাদার সঙ্গে জানাবে সবাই। আর ওরে লক্ষণ, তোমার কাছে কথাগুলো জানিবার বিষয়, তাই তোমার কাছে দুইটি কথা জিজ্ঞাসা করি দাম। তুমি সঠিক জবাব দিয়ে করবে সমাধান। আমি এই পর্যন্ত পরিকান্ত রাধাকান্তের শরীর সাধে বাদরে ভক্তবিন্দু বলুন হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বল। জয় গুরু জয়। তাহলে আমার দেবর লক্ষণের কাছে দুইটা জিজ্ঞাসা রয় যে তুমি কেন শক্তিশালী পড়লে, আর কেনই বা তুমি দাদার সঙ্গে বনে গিয়েছিলে? তোমার তো বনবাস হয়েছিল মা, লক্ষণের বনবাস হয়েছিল বাবা? হয় নাই। তাহলে দাদারও হয়েছিল বনবাস। তুমি কোন কর্মে, কিসের কারণে দাদার সঙ্গে গেলে বনবাস? এই দুইটি কথা জিজ্ঞাসা রইল। আশা করি সঠিক বলবে। ভালো। জয় গুরু জয়। এখন আমি যাই, দেখি লক্ষণ এসে কোন কথা কয়, কোনোভাবে দেয় তার ভাবের পরিচয়। লক্ষণের মুখোচ্ছ্রিত বাণী আমরা সকলে শ্রবণ করব। জয় শ্রী হরি, জয় শ্রী হরি। আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি জবাব দিল। জবাব দিয়ে ভাবলাম যাই হোক, উঠে আমি আবার জিজ্ঞাসা করব না। উনিও আবার করে গেছে জিজ্ঞাসা, আর গল্প যা দিয়ে গেছে আগে তা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। প্রথমে বেশিছি ডোল কোম্পানির মলম, তারপরে মশা মারা ওষুধ, তারপরে ইঁদুরের ওষুধ। আচ্ছা, উনি যদি মনে করে আমাকে গিলে খাবে তাহলে কিন্তু পারবে না। আমি যদি মনে করি ওনাকে গিলে খাবো, উনি আমার থেকে ছোট, আমি গিলে খেয়ে নিতে পারি। আর উনি যদি ভাবে যে আমাকে গিলে খাবে তাহলে কিন্তু পারবে না, তার কারণ আমি যতটুকু বড় ওনার থেকে বের হয়ে থাকবো। মুরব্বী কি মা, সত্যি না? আমি যতটুকু লম্বা, কথা কইও ঠিক কিনা, তাহলে আমি একটু বের হয়ে থাকবো না কি মা, তাই তো নাকি? আর উনি তো আমার থেকে হাইটে ছোট, যদি আমাকে খাইতে যায় তাহলে তো পারবে না। আর আমি যদি ওনাকে খেতে চাই তাহলে কি হবে? ওনাকে আমি গিলে খেয়ে নিতে পারবো, তাই না? তা আমার কাছেও আবার জিজ্ঞাসা করে গেছে, আর গল্প যা দিয়ে গেছে, হরি বল হরি বল। ভাবলাম জিজ্ঞাসাগুলো আবার মারাত্মক করেছে। ওই বললো যে না, যে বিষ ঢেলে দেবো আজকে, সত্যি বিষ ঢেলে দিয়েছে জিজ্ঞাসার মধ্যে। টেম্পার এখনো কমে নাই, যা বুঝতে পারলাম। বলল লক্ষণের সঙ্গে কিসের শত্রুতা ছিল? রামচন্দ্রের সঙ্গে রাবণের শত্রুতা। লক্ষণের তো কোনো শত্রুতা ছিল না, তাহলে লক্ষণ রামচন্দ্রের কিছু হলো না, লক্ষণ কেন পড়লো? শক্তিশালী। দারুণ জিজ্ঞাসা, খুব সুন্দর মারাত্মক জিজ্ঞাসা করেছে। আবার বলল তাই যে আমি রামচন্দ্রের অর্ধাঙ্গিনী বনে যেতে পারি, কিন্তু তুমি গেলে কেন? ঘরের বউ ছিল, তোমার বউ রেখে। তো এইটাই তো রামায়ণের নীতি শিখিয়ে নিজে আচরিয়া ধর্ম। আমি কি এখন দাদা বাদ দিয়ে বোরাচল ধরে ঘুমাই থাকবো নাকি? দাদার বনবাস হয়েছে কি বাবা, তাই না? কি দাদাকে কিভাবে সেবা করতে হয়, ভাই কেমন হয়, সেটা রামায়ণের মাধ্যমে দেখিয়েছে। উনি জবাব সুন্দরভাবে দিয়ে গেছে। ওনার জবাব শুনে আমার একটা গল্প আসে গেছে, আমি না কয়ে পারবো না। কব ওই বুড়ি মাও কয় কও, আবারও করছি কই, হরি বল। আমারে মানা করে দেখো তো আমি না কয়ে যাই নাকি। উনি জবাব দিয়ে গেছে, উপর দিয়ে ঢাইকে দিয়েছে, তল দিয়ে ফাঁকা করে গেছে। বুঝতে পারছেন এবার কেমন? আমার ভাষাটা শুনে একটু বাংলাদেশের ভাষার মতো মনে হয় না মা? মনে হয় তো? তা আমাদের পূর্ব মানে ঠাকুর দাদা, তার বাবা সবাই বাংলাদেশে ছিল। আমাদের গোষ্ঠীর লোক আরো কয় একদিন, একেবারে সত্যি কথা, আমি কিন্তু বানাইয়ে কোনো গল্প বলি না। তা আমাদের এক দাদা জ্যাঠার ছেলে, দুই ভাই, তারা বাংলাদেশে ছিল। এই 4-5 বছর হলো এই ইন্ডিয়াতে এসছে আমাদের বাড়ির কাছে। আসার পরে তা এইবার এই দেশে তো এদিকর মায়েরা ভালো, কিন্তু আমাদের ওই ডাল্লার দিক দিয়ে নাইটিতে গেছে ভরে, সবাই খালি নাইটি পরে, একেবারে শাটার এরকম ভাবে পরে, দোকান অফ, আবার খুলে দোকান খুললো, সেরকম একটা ব্যাপার। ভালো, আমি নাম দিয়েছি ওইটার হচ্ছে শাটার। ওই দোকানে যেরকম বন্ধ করে আর খোলে। তো ওই দাদারা যখন নতুন নতুন আসছে বাংলাদেশ থেকে, আমার যে বড় বউ দাদা,
তার হচ্ছে যে ছোট ভাই সেটা হচ্ছে বিয়ে করছে। এবার ওই বৌদি আমার থেকে তো বড় বৌদি হয়, এইবার বৌদি আসার পরে আমার ওই দাদার কাছে বলতেছে, কয় শুনছো, কয় কি, কয় আমাকে একটা নাইটি এনে দাও, ওই যে ওরা কি পরে কত সুন্দর দেখা যায়। এই! বাড়িতে বাবা আছে, বড় দাদা আছে, ভাসুর আছে। আর বাংলাদেশের বৌদি ওটা তো বাংলাদেশে কিন্তু এখনো নিয়ম কারণ ভালো আছে, মানে ভাসুর দেখলে পরে ঘোমটা দেয় কি মাথায় না, ওই যে বুড়ি মা এখনো ঘোমটা দিয়ে বসে আছে, ওই যে দেখো বুড়া হয়ে গেছে তবু। তো বাংলাদেশের নিয়ম কারণ আমার দেখি আবার কেউ কিন্তু ঘোমটা দিতে যায় না, তাহলে আবার লজ্জায় পড়বানি। হরিবল হরিবল। তো ভাসুর শ্বশুর মানে কি মা, সত্যি কথা তো নাকি, বাংলাদেশে এখনো নীতিটা বেঁচে আছে। এইবার যখন এই দেশে আসার পরে কয় আমাকে একটা নাইট এনে দাও, দাদা বলে না দেওয়া যাবে না, বৌদি কয় না আইনে দিতে হবে, না দিলে আর ছাড়বো না। এদিকে ভাত রান্না বন্ধ হয়ে গেছে, দাদা কয় ঠিক আছে তাহলে তোর কথা নেই। বৌদিকে বলতেছে আমি নাইটি একটা এনে দেবো, কিন্তু আমার কথা নিতে হবে কি, বাবা থাকে দাদা থাকে বাড়িতে, দিনের বেলায় পড়বা না, তুমি রাত্রে বেলা পড়বা, তাহলে কেউ দেখতে পারবে না, আমরা দুই ভাই বোনই খালি দেখবো। এইবার যখন বলিছে, দাদা কি করেছে, সত্যি সত্যি একটা নাইটি এনে দিচ্ছে। এবার নাইটি আনার পরে বৌদি তো জীবনে পড়ে নাই, পড়িছে। এবার রাত্রেবেলা নাইটি পরে বৌদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দাদাকে, এরকম এরকম করে। দাদা বলছে ওরে তোর আজকে দেখা যাচ্ছে মাইরি, দারুণ দেখা যাচ্ছে, মারাত্মক দেখা যাচ্ছে। এবার যখন ওই ঘুরে ঘুরে দেখাচ্ছে দাদাকে, দাদাকে দেখায় খুব সুন্দর ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখো। আর দাদাও বলতেছে ও তোরে আজকে দেখা যাচ্ছে, সেই দেখা যাচ্ছে, মারাত্মক দেখা যাচ্ছে। ওই নাইটি পরে বৌদি কিন্তু ঘুমাই গেছে। এবার ঘুমানোর পরে সকালবেলা উঠে তো কাজকর্ম করতে হয়। এবার সকালবেলা উঠে কি করেছে, ওই ঝাড়ঝাঁটা দিতে হবে, কিন্তু বৌদি যে নাইটি পরে আছে ওইটা গেছে ভুলে, উঠে সকালে উঠে ঝাঁটা দেওয়া শুরু করছে উঠানে। এইবার আমার যে বড় দাদা, মানে ওই দাদারও ওই বৌদির হচ্ছে ভাসুর, যেটা বড় দাদা, দুই ভাইয়ের নাম, একজনের নাম জগাই আর একজনের নাম মাধাই। তাই জগাই দাদা বড় মাধাইকে ডাক দিচ্ছে সকালবেলা, এই মাধাই ওঠ, কাজে যেতে হবে, অনেক বেলা হয়ে গেল। এবার দাদা ওইটা বলে এই ঘরের দিকে আসতেছে, ছোট ভাইয়ের ঘরের দিকে। আর বৌদি তো নাইটি পরে ঘুমাইছিল, সকালে ঝাড় দিচ্ছে, ওই নাইটি খুলতে ভুলে গেছে। এবার যখন ঝাড় দিতে আসে, আর দাদা যখন মাদাই আর সারা দেয় না, ঘুমাই আসে, তখন একটু ডাকতে ডাকতে কাছে আসতেছে, কিরে মাদাই কথা যায় না কানে। এখন বৌদির তো ঘন্টা দেওয়া অভ্যাস ভাসুর শ্বশুর দেখে, এখন গল্পের মানে আগে বুঝে ফেললি ভালো হবে না। এইবার যখন ডাকতে ডাকতে মাদাই মাদাই করতে করতে কাশতেছে, বৌদি মনে করে বাসুর আসতেছে, এখন তো ঘুমটা দিতে যায়, এখন নাইটির তো আর আসল নাই, ঘুমটা খুঁজে আর পায় না। যখন ওই খুঁজতে খুঁজতে একেবারে কাছে চাইলে বৌদি তো দেখে মরছিতে, এবার ভাসুরকে দেখে ঘুমটা দিতে হবে, এবার আসল আর খুঁজে পায় না, নাইটির তলের কাপড় ছিল উঠে মাথায় দিছে। যখন উপর দিয়ে ঢেকে দিছে, ভাসুর দেখে আমার দাদা দেখে যে কয় বৌমা উপর দিয়ে তো ডেকে দিলে, তল দিয়ে যে জয় বাংলা দেখা যায়। হরিবল হরিবল, জবাব আজকে সেই রকম দিয়ে গেছে, উপর দিয়ে ডেকে দিয়ে গেছে, তল দিয়ে ফাঁকা করে দিয়ে গেছে। হরিবল হরিবল। তাহলে আমার কাছে জবাব দিয়ে আবার জিজ্ঞাসা করেছে, আরে মুরব্বি দেখে আচ্ছা কি বলে। আচ্ছা বাবা, আমার কি তল দিয়ে ফাঁকার মতো উত্তরটা হলো? হ্যাঁ, আজকের পিন্ডি ভালো করে চটকাবো, দাঁড়া। বলে তল দিয়ে ফাঁকা রেখে গেছি, মানে ফাঁকাটা কি, ওই যোগে জিজ্ঞাসা রেখেছি যে তুমি কেন শক্তিশাল বললে, তোমার কেন শক্তিশাল হলো, হবে তোমার দাদার, এটাই মানে ওর বেঁধে গেছে বুকে, ওই জন্য কই তলা একটু ফাঁকা রেখে গেছে। মানে গল্প যদি কেনা লাগতো বুঝছো, তাহলে এত দেওয়া লাগতো, গল্প তার কেনা লাগে না, গাছে ধরে ছেড় ছাড় দিছে। হরিবল হরিবল। তাহলে উনি যা জিজ্ঞাসা করেছে জবাব দেব, আগে ছোট্ট করে একটি গান গেয়ে শোনাতে চাই, তারপরে জবাবের মধ্যে যাই। আমার কেন শক্তিশাল হলো গো তোমার জানা, তুমি যখন লঙ্কায় ছিলে তার ঘটনা বলে যাই। সীতা দেবী যখন লঙ্কায় ছিল, রাবণ কি করতে বললো তাই, অশোক বনের ভিতরে গিয়ে এই মা সীতাকে রাবণ পূজা করল। কিন্তু সেটা দেখতে পেয়েছিল হনুমান, গিয়ে দেখতে পায় যে আমার মা সীতাকে কোথায় রেখেছে, বনের মাঝে দেখে এসে রামচন্দ্র লক্ষ্মণের কাছে বলল,
কিন্তু যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ চলছে রাবণের, লক্ষণ মনে মনে ভাবে তাই যে আমি গিয়ে, সাগরের ওই পারেই তো লঙ্কা, আমি গিয়ে একটু গোপনে দেখে আসি আমার মা সীতাকে কোথায় রেখেছে রাবণ। লক্ষণ তখন ধীরে ধীরে দেখা একদিন গভীর রাত্রে ওই না লঙ্কায় যায়। এবার লঙ্কায় গিয়ে অশোক বনে লক্ষণ ঘুরিয়া বেড়ায়। আর অশোক বনের ভিতরে তখন গো ওই লক্ষণ শুনতে পায় রাম গুণগান করে একজন চোখের জলে ভেসে গায়। অশোক বনের ভিতরে কে জানো নয়ন জলে ভেসে ভেসে রামচন্দ্র এবং মা সীতার গুণগান করছে। পিছে পিছে যেতে যেতে লক্ষণ দেখে এ আর কেউ নয়, এ রাবণ। লক্ষণ ভাবে দেখি কোন দিকে যায়, দেখে যেতে যেতে ওই অশোক বনের ভিতরে একটা মন্দির, যে মন্দিরের চারিপাশে লেখা রয়েছে জয় শ্রীরাম, জয় শ্রী জানকী, জয় শ্রীরাম, জয় শ্রী জানকী। রাম নামের, রাম সীতার নামের ধ্বনি দিয়ে মন্দির ঘেরা একবার নিতাই গৌর হরিবল হরিবল। লক্ষণ ভাবে দেখি রাবণ কোন দিকে যায়, দেখতে পেল রাবণ কানতে কানতে গিয়ে ওই মন্দিরের মধ্যে, যে মন্দিরে আমার মা সীতাকে বসানো, গিয়ে মায়ের চরণ তলে কেঁদে কেঁদে বসে রাবণ কান্না করছে, মা তুই আমার পারের তরি, রাম আমার পারের কান্ডারি, তুই কবে আসবে? আমার পারের কান্ডারি, আমি পার হব তোর তরিতে মা। লক্ষণ দেখতে পেল, কিন্তু লক্ষণ যখন কাঁদতে কাঁদতে ধুলাতে পড়ে গেল, একটা শব্দ হলো, রাবণ পিছন দিকে ঘুরে থাকে, তাই আর কেউ না লক্ষণ। তখন রাবণ বলল, লক্ষণ তুমি যখন দেখেই ফেলেছো, কিন্তু জগতে যেন কেউ এই গোপন ভক্তির কথা, রাবণ যে গোপনে মা সীতাকে পূজা করে, রামের পরম ভক্ত, এটা যেন জগতে কেউ না জানতে পারে। লক্ষণ বলল ঠিক আছে। রাবণ বলল যদি বলো তাহলে কি হবে? বলে তোমার শক্তিশাল হবে। লক্ষণ মা সীতার সামনে, রাবণের সামনে কথা দিয়ে চলে আসলো ফিরে রামচন্দ্রের কাছে সাগরের ওপারে। এসে যখন রামচন্দ্রের কাছে ওই কথা বুকের মধ্যে আর রাখতে পারলো না, পরম ভক্তর কথা যখন রামচন্দ্রের কাছে এই ঘটনা বলতে যায়, বলে ফেলেছিল, একটু বাকি ছিল, তখন রামচন্দ্র নিজে মুখ চেপে ধরল লক্ষণ। ওই যে কথা দিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল, তাই ভক্তের কথায় লক্ষণের শক্তিশালী। একবার রাম সীতা প্রেমানন্দে হরিবল। আর একটা জিজ্ঞাসা আমার কাছে গো, তুমি করে গেছো দান, লক্ষণ কেন বনে গেল দাদার সাথে দেবতার সমাধান? হয়েছিল কিন্তু লক্ষণ কেন গেল? রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন চারটি ভাই, তারা জন্ম নেওয়ার আগে কথা দেওয়া রয়েছে যে ছোট রানীর গর্ভে যে সন্তান হবে সে বড় রানীর সন্তানের দাসত্ব করবে। রাজা দশরথ রামচন্দ্রের পিতা, তার কোনো সন্তান আদি ছিল না। যখন পুত্রেষ্টি যজ্ঞ করলো, অন্ধমুনির অভিশাপের ফলে যখন যজ্ঞের চরু উঠলো, ওই চরু নিয়ে রাজা দশরথ প্রথম রানী রামচন্দ্রের মা কৌশল্যার কাছে দিল। তখন মেজরানী কইকেই গিয়ে বলল, দিদি তুই একা শুধু মা হবি, আমি হব না? মানে রামচন্দ্রের যারা মা, তিন রানী রাজা দশরথের, তারা বলছে। মেজরানী গিয়ে বলল, কৌশল্যা কি করলো? রামচন্দ্রের মা তিনি কি করলেন? অর্ধেকটা চরু প্রসাদ মেজরানীকে দিল। এইবার ছোট রানী গিয়ে বললো, দিদি ভাই তোরাই মা হবি, আমি মা হব না? আমারও তো 7 জাগে মা হওয়া। বড় রানী বলল, আমি তো প্রসাদ দিয়ে দিয়েছি একজনকে ভাগ করে, আবার একটা প্রসাদকে কত ভাগ করা যায় একটা ফলকে? তখন ছোট রানী, যিনি লক্ষণের মা সুমিত্রা, তিনি বলল, দিদি ভাই আমি তোদেরকে কথা দিচ্ছি, আমার একটু মা হবার বাসনা জাগে মনে, আমি যদি মা হতে পারি তোদেরকে কথা দিচ্ছি, আমার গর্ভে যে সন্তান হবে তোর সন্তানের দাসত্ব করবে সারা জীবন, তোর সন্তানের চরণ সেবা করবে। তাই তো সুমিত্রার গর্ভে জন্ম নিয়েছে লক্ষণ এবং শত্রুঘ্ন। জন্মের আগেই কথা দিয়েছে ভগবান শ্রী রামচন্দ্র, তিনি হচ্ছে পূর্ণ। তাই লক্ষণের জন্মের আগেই কথা দেওয়া যে দাদার সেবা করবে। এই জন্যেতে দাদার সেবার তরে লক্ষণ বনে যায়। যাহা জিজ্ঞাসা করেছিলে বোঝালাম তোমায়,
মুখোমুখি দাঁড়াতে চাই। এইবার ওনার ওই ফাঁকি দেওয়া গল্প আর হবে না, কেমন ওই দুটো জিজ্ঞাসা করলে অনেক টাইম নেওয়া, সেইটা আর আমি দিচ্ছি না, কি বলেন মা? এবার একটা জিজ্ঞাসা একটা উত্তর করব, ঠিক আছে না মা? যেহেতু অল্প সময়ের গান, অত সময় নেওয়া যাবে না, ওই জন্য একটা জিজ্ঞাসা আর একটা উত্তর করব। হরি বল, হরি বল। একটা জিজ্ঞাসা একটা উত্তর, ফাঁকি দেওয়ার কোনো, আমিও ফাঁকি দিতে পারবো না আর উনিও ফাঁকি দিতে পারবেন না, কি মা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, এটা ঠিক আছে নাকি? উনিও ফাঁকি দিতে পারবে না, আমিও পারবো না, এই জন্যে দুইজনে একটা জিজ্ঞাসা একটা উত্তর। উনি আমাকে চাপাই গেছে, আমি কি ছাড়িয়ে দেবো নাকি? কি ছাড়বো? ওইটা মৃত্যুঞ্জয়ের সঙ্গে চলবে না, যার সঙ্গে চলবে চলবে, আমার সঙ্গে চলবে না। উনি আমাকে দুটো করে গেছে, এবার আমি 5টা করব। হরি বল, হরি বল। আচ্ছা, তো থলিতে যে কটা আছে সেই কটা কর। দেখি তোর ও ব্যাংকে তুমি কত- এসো এসো বৌঠান আমার, এই দ্বন্দ্ব মোহনাই গো। এসো এসো বৌঠান আমার, এবার আমরা দুজন মিলে, এবার আমরা দুজন মিলে মিলন গীতি গাই গো। এসো এসো বৌদি আমার, দ্বন্দ্ব মোহনাই গো। আর শোনো বৌদি তোমারে জানাই, আর তোমার কাছেও জানিতে চাই, জবাব দিয়া বোঝাবাই আমায়, জবাব দিয়ে বোঝাবাই আমায়, বাকি কিছু নাই গো। এসো এসো ওহে রাখো, এসো এসো ওহে রাখো। আর এক ঘটনা দেখিতে পাই, কি কি কি? বোঝাবে তুমি জবাব দিয়েই আমায়। আচ্ছা, আমরা কি দেখতে পাই? যে আমরা হচ্ছে 4টি ভাই, তাই না? আমরা হচ্ছে 4টি ভাই। রাজা দশরথের 4 পুত্র, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তাহলে শাস্ত্রের পাতার কথা, পুত্রার্থে পিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। যদি ছেলে সন্তান থাকে তাহলে ছেলে সন্তানের পিণ্ড দান করে বাবা মা, তাই না? আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে গোষ্ঠীর কেউ দেয়, গোষ্ঠীর কেউ না থাকলে পরে আরেকটু দূরের দেয়, ভাইয়ের ছেলে দেয়, আরো দূরের দেয়। তাহলে আমরা 4 ভাই থাকতে আমার পিতা যে রাজা দশরথ, তাহার পিণ্ড দান করেছে উনি। আমার কথা হচ্ছে, তাই আমরা যদি 4 ভাই কেউ না থাকতাম তাহলে আমার বোন থাকলে সে দিত, মানে সন্তান না থাকলে, ছেলে সন্তান না থাকলে কন্যা দেবে, কন্যা 3 দিনে দেয়। কিন্তু আমরা থাকা সত্ত্বেও তুমি মাতব্বরি করে পিণ্ড দান করলে কেন? তোমার কাছে এটাই আমার জিজ্ঞাসা। আস্তে আস্তে। ও বাবা, কি বলা যায় একে? কি বলা যায়? কোন তো? কি আমি কি খারাপ কইছি নাকি? মাতাল না সিটিয়াল না পাগল না কি, আমি বুঝতে পারি না বাবা। কই আমরা 4 ভাই থাকতে তুমি কেন আমার পিতার পিণ্ড দান দিলে? কথাটা তো আমি বলতে পারি বাবা, যে তোমরা 4টি ভাই থাকতে কেন পুত্রবধূকে পিণ্ড দান দিতে হবে? কোন পুত্রবধূতে শ্বশুরের পিণ্ড দান দেয়? কিন্তু সীতা দেবী দিয়েছিল। কেন দিলে? সেইটাই তো, তুমি দিলে কেন? যদি না দিতে তাহলে আমরা দিতাম। তুমি তো আগে গিয়ে মাতব্বরি করে পিণ্ড দিলে, এইটাই তো আমার জিজ্ঞাসা। মাতুব্বারি মোটেই করিনি, ভুল ভাল কথা বলবা না একদম। কেউ মাতুব্বারি দিয়েছে, করে দেয় না। ছেলে থাকতেও ওনার স্বামী দিতে পারতো রামচন্দ্র, কিন্তু উনি স্বামী দেয় নাই, উনি দিয়েছে। তাহলে কেন দিলে? তোমার কাছে জিজ্ঞাসা। তুমি যা বলিলে বেশ বলিলে, আর ভক্তবিন্দু শুনবেন সকলে। তোমার কথার জবাব দেব, তোমার কথার জবাব দেব আমি ধরে ধরে তাই গো। এসো এসো সীতা দেবী, দ্বন্দ্ব মোহনাই গো। এসো এসো সীতা দেবী। তাহলে কেন শ্বশুর মশাইয়ের পিণ্ডদান দিয়েছিল সীতা দেবী, তাই না? কেন দিয়েছিল? এর নিশ্চয়ই কোনো কারণ রয়, এই কারণে সীতা দেবী শ্বশুর মশাইয়ের পিণ্ডদান দেয়। একদিন আমার শ্বশুর মশাই দশরথ রাজা কি করলেন? সীতা দেবী একদিন ঘুমিয়ে রয়, এমন সময় একদিন সীতা দেবীকে স্বপ্নে দর্শন দেয় শ্বশুর মশাই। ডেকে ডেকে সীতা দেবীকে কয়, বৌমা আমার মনের বড় আশা,
আমার মনের বড় বাসনা, আমার চারটি সন্তান থাকতেও আমি তাদের হাতে পিণ্ডদান নিতে চাই না। আমার মনের আশা পূর্ণ করতে মাত্র তুমিই পারো, তাই তোমার হাতেই আমি পিণ্ডদান নিতে চাই। কে স্বপ্ন দেখালো? শ্বশুর মশাই দশরথ রাজা। এই কারণেই সীতা দেবী কি করেছিল জানো? ওই শ্বশুর মশার পিণ্ডদানটা দিয়েছিল, উস্তাদি করে না। শ্বশুর মশাই নিজেই বলেছিল স্বপ্নে দর্শন দিয়ে যে তুমি আমার পিণ্ডদানটা করবে। এই তো তোমার জিজ্ঞাসা কিঞ্চিত মাত্র বলা হলো, আরো যদি বলার থাকে, আরো যদি বলার থাকে জানাবে সবাই গো। এসো এসো সীতা দেবী দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো সীতা দেবী। তাহলে আমার পিতাই চেয়েছিল, তাই তো, যে বৌমার হাতের পিণ্ডদান না পেলে আমি উদ্ধার হতে পারছি না, তাই তুমি পিণ্ড দিলে। বুঝলাম, তাই তাহলে আমার পিতা যখন চেয়েছে তাহলে আর কিছু করার নাই, যেহেতু আমার পিতা বৌমার হাতের পিণ্ড নিয়েই উদ্ধার হয়ে যাবে, তাই না? কিন্তু সবকিছুই তো বলছো ভালো, আর একটা কথাও আমার মনে খটকা দেখতে পাই। আচ্ছা, সবকিছুই বললে রাবণের সঙ্গে তোমার ছেলের সম্পর্ক, ঠিক আছে বুঝলাম তাই, কিন্তু যখন আমরা দু ভাই মানে রামচন্দ্র আমার দাদা রাবণ বংশ ধ্বংস করে তোমাকে উদ্ধার করে নিয়ে আসতে চাইলো, হরি বল হরি বল, তাহলে আমরা দেখতে পাই পিণ্ডদান করলো কি নিয়ে? আর ওই লঙ্কা রাবণ বংশ ধ্বংস করে ফিরিয়ে নিয়ে আসে। পিণ্ডদান করেছে রাজা দশরথকে, বালুর পিণ্ড দান করেছে, সবই বুঝলাম যে আমার পিতা চেয়েছে তাই তুমি দিয়েছো। কিন্তু পিণ্ড দান করলে আমরা কি দেখতে পাই জগতে? যদি ছেলে সন্তান থাকে, 4 ভাই থাকলে পরে যদি মাতা পিতা মারা যায়, ওই কয়দিনে যেন মা ওই নরসুন্দরকে ডাকা হয়, বলে এদিকে আসো, তোমার এই চুল ফেলে দিতে হবে, বলে না? ফেলে দিতে হবে, শ্রাদ্ধ শান্তি করতে হবে, তাহলে শুদ্ধ হয়ে তারপর তুমি পিতার পিণ্ড দান করবে। তাহলে তুমি আমার পিতার পিণ্ড দান করলে, তাহলে তুমি একটা সন্তান, তাহলে তুমি তখন কেন তোমার এই কেশ ফেললে না? তুমি সন্তানের কাজ করলে। মেয়ে ছেলে কখনো চুল ফেলে না? ফেলে কেন ফেলবে না? জমি থাকলে দি। এখন যে বোনেরা এসে কয়, যদি আমরা 3 ভাই বোন থাকি, জমির ভাগ হবে, আমাদের 30 বিঘা জমি আছে, 3 ভাই বোন, আমরা 2 ভাই 10 বিঘা করে। বোন কয় শোন, ওইটা হবে না, 15 বিঘে করে তোরা পাবি না, আমিও 10 বিঘে পাবো, না হলে আমি এখনই থানায় যাচ্ছি। ও জমি নোয়ার বেলায় পারবা, আর চুল ফেলতে পারবা না, কি হয়? কি মা কথা কইও, ঠিক করছি তো নাকি? আইনে গেলে পায় না, বোনের আজকে জমি পায় না, আজকাল পায়, তাহলে চুল ফেলবা না কোন জন্য? বলো। লক্ষণের বুদ্ধি আছে, কয় জমির ভাগ সমান নিবা, আমি ছেলে মাথার চুল ফেলবো, আর তুমি জমির ভাগ সমান সমান নিবা, মাথার চুল ফেলবা না কেন? এলো তাই, কেন ফেলো নাই? একেবারে ছেলের কাজ করলা, তুমি পিণ্ড দান করলা, তারপরেও যদি তোমার ভাই বাড়িতে জমি থাকে তুমিও ছাড়বা না, নিয়ে আসবা, সমান অধিকার। যে এই কথাটি বলবো শোনো লক্ষণ, শোনো শোনো, কেন মাথার চুল ফেলে না, কেন মাথার চুল ফেলে নাই, আমি জবাব দিতে চাই গো। এসো এসো সীতা দেবী দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো সীতা দেবী। আমা, কেন চুল ফেলেছিল না সীতা দেবী জানেন? এটা আশীর্বাদ। কেন? তখনকার দিনের মনে ঋষিরা, গুরুদেবরা যদি বাড়িতে আসতো, আগেকার দিনের মায়েরা কি করতো গো? গুরুদেব যদি বাড়িতে আসতো, গুরুদেবের চরণ ধৌত করে দিয়ে কেশের অগ্রভাগ দিয়ে চরণ মুছিয়ে দিত না? কিন্তু এখন বর্তমান কলিযুগের মায়েরা কি করেন গো? বাড়িতে যদি গুরুদেব আসে, চরণ ধুয়ে দিয়ে হয় আমরা আঁচল দিয়ে মুছিয়ে দিই, নইলে বাবা গামছা টামছা দিয়ে মুছাই, তাই না? কিন্তু আগেকার দিনের মায়েরা যদি কোনো ঋষি মুনি গুরুদেব বাড়িতে আসতো, চরণ ধুইয়ে দিয়ে কেশের অগ্রভাগ দিয়ে মুছিয়ে দিত। তাই মুনিরা বলেছিল যে তোমাদের এত ভক্তি নিষ্ঠা, এত শ্রদ্ধা দেখে আমরা তুষ্ট হয়েছি, তাই আশীর্বাদ করে গেলাম, তোমাদের জীবনেও বাবা মা যাই মরে যাক না কেন, মাথার কেশ মায়েদের ফেলতে হবে না, কেন ওই যে সেবা যত্ন বাবা। এই কারণেই তখনকার দিনে চুল ফেলতে। তাহলে আশীর্বাদ। আর একটাও ব্যাপার আছে, বলো দেখি। আমা, যদি বাবা মা মরে যায়, বাবারা দেখবেন, বাবারা যদি মাথা নেড়া করে ফেলে অতটা খারাপ দেখা যায় না, যায় মা? হ্যাঁ, বাবারা যদি নেড়া করে অতটা খারাপ দেখা যায় না। আর মায়েরা যদি চুল ফেলে দিয়ে সেই টাকের পরে একটু সিন্দুর ঘষে দেয়,
তাহলে কিরাম দেখা যাবে ওটা? মনে হয় বেলের উপর সিঁদুরে ফোটা তাহলে নাকি? তো মনে হয় বেলের মধ্যে সুন্দর ডাইলে তুলছে, ভালো দেখা যাবে। এটা হচ্ছে শোভা দৃষ্টি, এটাও একটা বিষয়। এই কারণে মায়েদের চুল ফেলতে তাহলে হয়। আশীর্বাদে পবিত্র হয়ে গেছে চুল, তাই তো? একবার রাম সীতা প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাহলে আমার কথা নেবে, তুমি পিণ্ড দান করেছো আমার পিতার কি দিয়ে? না বালুর পিণ্ড দান করেছো। তাই বৌদি আজকে কথা নেবে, আমরা অযোধ্যায় সবাই ফিরে এসেছি আমার পিতার আত্মার শান্তির কামনায়। তুমি তো তখন পিতা চেয়েছে বালুর পিণ্ড দান করেছো, আজ তার আত্মার শান্তি কামনায় আজ সাধু সেবার ব্যবস্থা করব। তাই পিতার আত্মার শান্তির কামনায় আমরা 4 ভাই থাকবো, তুমি থাকবে। আজ আমার পিতার আত্মার শান্তির কামনায় আমরা সকলে আজ সাধু সেবার আয়োজন করব নগরে নগরে ভিক্ষা করে। তাহলে আমরাও তোমার সঙ্গে যুক্ত হতে চাই, যে আমাদের হাত দিয়ে হয়তো দিলে পরে আমার পিতা উদ্ধার হবে না, তোমার হাত দিয়েই দেওয়া হলো, কিন্তু আমরা তোমার সঙ্গে থাকতে চাই। মানে তাই ভিক্ষায় সহযোগিতা, একদম ভিক্ষা করে আজ বৈষ্ণব সেবা দিতে চাই। তাহলে হরি দেব বল, হরি বল। লক্ষণ। এবার সীতা দেবী আপনাদের কাছে আসছে শ্বশুরের পিণ্ড দানের জন্য কিছু ভিক্ষা। যে কোনো মা এসে, যে কোনো বাবা এসে 11টা টাকা দান করে যাবেন। ও আসবেন, আসেন মা, আসেন। যারা শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, স্বামী ভালোবাসেন, সংসার ভালোবাসেন, সংসারের উন্নতির জন্য আমাদের হাতে কিছু এসে দান করে যাবেন, তাই না? আসেন মা, যে যা পারবেন, কোনো চাপ নেই। তার কারণ এই হরি কথায় কৃষ্ণ কথায় দান করলে সেটা কখনো বিফলে যায় না। জগতে সকল কিছুই পড়ে থাকবে, শুধু সাথের সাথে হরি নাম আর যা সঙ্গে দিয়ে যাব হাতে করে, তারাই। আসেন মা, তাড়াতাড়ি।